তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম বক্সা টাইগার রিজার্ভ। তারপরই একটা অটোরিক্সা ভাড়া করে নিয়ে আমরা টিকিট কাউন্টারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। টিকিট কাউন্টারে গিয়ে দেখি টিকিট কাউন্টারটা কিন্তু অনেকটাই বড় এবং বক্সা টাইগার রিজার্ভ থেকে টিকিট কাউন্টারটা অনেকটাই দূরে। তো বন্ধুরা ফাইনালি আমরা আমাদের টিকিট পেয়ে গেলাম। এখন আমরা রওনা হয়ে যাব বক্সা টাইগার রিজার্ভ ঘুরতে। তো বন্ধুরা এই বক্সা টাইগার রিজার্ভটা কিন্তু একটা ন্যাশনাল পার্ক, তার জন্য এই জায়গাতে আপনাকে টিকিট কাটতেই হবে। তো ফাইনালি আমরা বক্সা টাইগার রিজার্ভের চেক গেটে এসে পৌঁছালাম। এই জায়গাতে আমাদের টিকিটটা চেক করা হলো এবং টিকিট চেক করার পরই কিন্তু আমাদেরকে ছেড়ে দিল ভিতরে প্রবেশ করার জন্য। তো বন্ধুরা ফাইনালি আমরা বক্সা টাইগার রিজার্ভের ভিতরে পৌঁছালাম। অনেকটাই এক্সাইটমেন্ট ফিল হচ্ছিল, কারণ এর আগে কখনোই এমন ন্যাশনাল পার্ক ঘোরা হয়নি। তো বন্ধুরা এখন যে বাইরের রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাইরের রাস্তাটা কিন্তু জয়ন্তী ট্যুরিস্ট প্লেসে গিয়ে পৌঁছাবে। আর আমরা এখন এই সিধা রাস্তাটাতে চলে যাব সান্থালাবাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ যেতে না যেতেই কিন্তু পাহাড়ের প্রথম ভিলেজ 28 মাইল ভিলেজে এসে পৌঁছে গেলাম। এই জায়গার জনজাতিদের লাইফস্টাইল কেমন হয় এইসব দেখতে দেখতেই এগিয়ে যাচ্ছিলাম ফরেস্টের দিকে। যতই এগোচ্ছিলাম ততই কিন্তু অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছিল। এই রাস্তাগুলোতে বাইক নিয়ে আসা রেস্ট্রিক্টেড করার কারণ হলো দিনের বেলাতেও কখনো লেবার্ড, কখনো হাতি, কখনো বাদর, অনেক জীবজন্তু বের হয়ে থাকে। তার জন্যই সাধারণ পাবলিককে কিন্তু এই জায়গাতে বাইক নিয়ে চলাচল করা নিষিদ্ধ করা হয়েছে। আর এই রাস্তাগুলো এতটাই অ্যাডভেঞ্চার ছিল যে আমাদের অটোরিক্সাটা কিন্তু উঠতেই পারছিল না, একবারে লাহে লাহে এগিয়ে যাচ্ছিল। এই রাস্তাগুলো হয়তো ভিডিওতে অনেকটাই সুন্দর দেখাচ্ছে, কিন্তু এই রাস্তাগুলো কিন্তু অনেকটাই আপ এন্ড ডাউন রাস্তা ছিল। তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেলাম সান্থালাবাড়ি। সান্থালাবাড়ি কিন্তু আমাদের লাস্ট ডেস্টিনেশন। এই জায়গার থেকে যদি আমাদেরকে জিরো পয়েন্টে যেতে হয় তবে ট্রেকিং করে যেতে হবে, না হলে কিন্তু কোনো এক প্রাইভেট গাড়ি আবারও রিজার্ভ করে আমাদেরকে জিরো পয়েন্টে যেতে হবে। তো বন্ধুরা সান্থালাবাড়ি আসার সাথে সাথে দেখতে পারলাম ইন্ডিয়া ও ভুটানের ফ্ল্যাগ লাগানো রয়েছে, কারণ এটা হলো একবারে বর্ডার এলাকা। আর এইদিকে আই লাভ বক্সা লেখা রয়েছে, দেখে কিন্তু অনেকটাই ভালো লাগছিল। আর এই সান্থালাবাড়ি বাজারটা কিন্তু অনেকটাই বড়, আর এটা কিন্তু পাহাড়িয়া জনজাতি মানুষদের জন্য অনেক বড় একটা টাউন, কারণ তারা কিন্তু মার্কেট করতে দূরে যেতে হয়। আর এই সান্থালাবাড়িতে কিন্তু অনেক কিছুই তারা অ্যাভেলেবেল পেয়ে যায়। আর এই জায়গা থেকে একটু আগে যেতে না যেতেই কিন্তু আমাদের টিকিটটা ভেরিফিকেশন হচ্ছিল। আর এটা হলো আমাদের গাইড, এই দাদাই কিন্তু আমাদেরকে পুরো বক্সা টাইগার রিজার্ভ ঘুরাবেন। তো বন্ধুরা সান্থালাবাড়ির থেকে কিন্তু আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম একটি প্রাইভেট গাড়ি রিজার্ভ করে নিয়ে। আর সান্থালাবাড়ির থেকে জিরো পয়েন্ট অবধি কিন্তু আমাদেরকে 500 টাকা তাদেরকে পে করতে হবে। তো বন্ধুরা এই রাস্তাগুলো দেখতে পারছো, এই রাস্তাগুলো কিন্তু 100% ন্যাচারাল বিউটি, তার সাথে কিন্তু অনেকটাই ডেঞ্জার। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা জিরো পয়েন্টে পৌঁছে গেলাম। এই জায়গা থেকে এখন ট্রেকিং করতে হবে। তবে এই ব্লগের অ্যাডভেঞ্চার কিন্তু এই জায়গা থেকেই শুরু হয়ে গেল। তো বন্ধুরা এখন সময় পড়ায় 1:38 হতে চলেছে। আর এই জায়গার থেকে কিন্তু অ্যাডভেঞ্চার শুরু হয়ে যায়, কারণ আমরা এখন ট্রেকিং করা শুরু করলাম। তো বন্ধুরা এখন আমরা পাহাড়ের অনেক উপরে এসে পৌঁছে গেছি। আর এই জায়গার থেকে কিন্তু আমাদেরকে ট্রেকিং করতে হবে। আর সামনে যাচ্ছে আমাদের গাইড দাদা। আর এই দিকে দেখতে পেলাম একজন কাকু তার পিঠে গ্যাস সিলিন্ডার বেঁধে নিচুর দিকে আসছে। আসলে পাহাড়িয়া মানুষদের জীবনটা কিন্তু অনেক কষ্টকর জীবন হয়। তো বন্ধুরা এখন যেই নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা কিন্তু বক্সা নদী। আর এই বক্সা নদীর থেকেই আগের পাহাড়টাতে কিন্তু বক্সা ফোর্ট, আর বায়ের পাহাড়টাতে কিন্তু আমরা দেখতে পারলাম সাজার বাজার। আর এই বড় পাহাড়টা দেখতে পাচ্ছ, এই বড় পাহাড়টা কিন্তু
কাশিগাঁও গিয়ে পৌঁছাবে। আর কাশিগাঁও কিন্তু বক্সা ফোর্টের সব থেকে উচ্চতম পাহাড়। তার গাইডটা আগে আগে যাচ্ছে। তো বন্ধুরা, 0 পয়েন্ট থেকে প্রায় 5-7 মিনিট ট্রেকিং করার পরই আমরা পৌঁছে গেলাম বক্সা হিল ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট চলে আসলাম। এই ভিউ পয়েন্টের নাম হয়েছে মানে আমাদের বক্সা হিল ভিউ পয়েন্ট। আর এখান থেকে যে বন্য জঙ্গলগুলো পাচ্ছ এগুলো পুরো টোটালি বিটিআর বক্সা টাইগার রিজার্ভ মধ্যে পাচ্ছে। আর এই ভিউ পয়েন্ট থেকে 3টা যদি নদীগুলো যে দেখতে পাচ্ছেন, এই নদীগুলো হয়েছে, ওই বড়টা নদী হয়েছে জয়ন্তী নদী, আর এই মাঝখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালা নদী, আর এই কাছে যে জলের শব্দ পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন, এটা হচ্ছে বক্সা নদী। আর তার মধ্যে এই যে ফরেস্ট বিটিআর মধ্যে আমাদের বিটিআর এরিয়া হয়েছে 761 কিলোমিটার নিয়ে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। এই ভিতরে যে কোর সাফারিগুলো করা ব্যবস্থা যেহেতু রয়েছে, জয়ন্তী থেকে আর রাজাবাদপুর থেকে আপনারা কোর সাফারিগুলো মানে করতে পারবেন। তাতে আপনারা বিভিন্ন ধরনের যে অ্যানিম্যালগুলো দেখতে পারবেন। এমনি তো আমাদের বক্সা ফরেস্টে পিসিস অ্যানিম্যালগুলো রয়েছে, এমনি হাতি, বাইসন, লেপার্ড, বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার বিভিন্ন ধরনেরই রয়েছে। এগুলো দেখার জন্য বক্সা ফরেস্টে আপনারা কোর সাফারিগুলো জয়ন্তী আর রাজাবাদপুর ফরেস্ট থেকে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, ফাইনালি আমরা বক্সা ফোর্টের প্রথম ভিলেজ সাজার বাজারে পৌঁছে গেলাম। আর এই জায়গার থেকে আরো কত কিলোমিটার হবে দাদা? পরেই আরো 1 কিলোমিটার যাওয়ার পর কিন্তু আমি বক্সা ফোর্ট পাবো। তো বন্ধুরা, এখন যে মেঘের পাহাড়টা দেখতে পারছো, সেই জায়গাতেই কিন্তু সব থেকে বড় বৌদ্ধ মনস্ট্রি অবস্থিত। সদর বাজারে পৌঁছে গেছি আমরা। সদর বাজারে আসলে এই জায়গাতে হোমস্টে পেয়ে যাবেন, তো এই জায়গাতে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমাদেরকে আরও অনেকটা রাস্তা কিন্তু ট্রেকিং করতে হবে, তাই আমরা এই জায়গাতে রেস্ট নিচ্ছি না। আর এখনকার ওয়েদারটা কিন্তু একবারে খারাপ হয়ে গেল। পাহাড়ের সৌন্দর্য যেমন দেখতে অনেক ভালো লাগে, কিন্তু ভয়াবহতাও কিন্তু পাহাড়ের অনেকটা বেশি হয়ে থাকে। আর দাদা, এই আওয়াজটা কিসের? এই যে ঘন্টা পোকা যেটা সামনে যে ঘন্টা মতন বাজতেছে, এটা ঠিক আপনি ফিল করুন, মানে একটা মন্দিরে পুজো হচ্ছে, সেই ঘন্টার আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা, বক্সা ফোর্ট পেতে হলে আমাদেরকে আরও প্রায় 500 মিটার ট্রেকিং করে যেতে হবে। তারপরে কিন্তু আমি বক্সা ফোর্ট পেয়ে যাব। আর সামনে দেখতে পাচ্ছেন বক্সা নদীর থেকে কিন্তু একটা ঝর্ণা নেমে এসেছে। তো এই আওয়াজটা বন্ধুরা ফিল করুন। তো বন্ধুরা, জীবনের ফার্স্ট টাইম ট্রেকিং করছিলাম, কষ্ট কিন্তু অনেকটাই হচ্ছিল, বাট অ্যাডভেঞ্চার দেখে কিন্তু সেই কষ্টগুলো আমি পড়ায় ভুলেই গিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে একটা গ্রামে পৌঁছে গেলাম। গ্রামটা কিন্তু অনেকটাই পরিষ্কার ছিল। আর এর থেকে একটু এগোতে না এগোতেই দেখতে পারলাম এই জায়গার রাস্তাগুলো কিন্তু বৃষ্টিতে মাটিগুলো নিচুর দিকে নেমে পড়েছে, আর দাদারা কাজ করছে। আর এই দিকে রাস্তার সাইডে কিন্তু তারা আঠালো জাতীয় মাটি এবং পাথর দিয়ে একটা বাঁধ তৈরি করছে। আর এই জায়গার থেকে কিছু দূর এগোতে না এগোতেই দেখতে পারলাম প্রত্যেকটা দাদার কাছে কিন্তু একটা করে খুরকি রয়েছে। তারা খুরকি রাখার কারণটা হলো যে কোনো পরিস্থিতিতে যেন তারা বের হয়ে আসতে পারে। আর এই দিকে দেখতে পারছো নিচের সাইডটা কতটা মাটি নিচে নেমে গেছে। আর নিচে ওই যে দেখতে পারছো ওটা হলো বক্সা নদী। বক্সা নদীটা কিন্তু ঝর্ণার থেকেই হয়েছে। আর এর উপরে যে দেখতে পাচ্ছ লাল কালারটা, ওটাই হলো বক্সা ফোর্ট। 100 মিটারের ভিতরে আমরা বক্সা ফোর্ট পেয়ে যাব। ছোট একটা কথা আপনাদেরকে বলি, এই যে যেটা লাগানো রয়েছে এটা হচ্ছে একটা লাতে, মানে এই মতে এই যে ধর্ম নিয়ে যে আমাদের যে বক্সা হিলে যারা যে বুদ্ধিস্ট যে লামারা আছেন, তাদের মানে এটা বুদ্ধ ধর্ম যে এই ভিতরে যে মন্ত্র হাজার হাজার যে মন্ত্র লাগানো যেহেতু রয়েছে, এটা আপনি যেহেতু ঘুরেলে আপনার একটা পুণ্য হবে। একটু আপনি 7 বার এইভাবে রাইট সাইডে ঘোরাবেন,
তো বন্ধুরা, এই জায়গাতে বুদ্ধিস্টের একটি অনেক সুন্দর লকেট লাগানো রয়েছে। এই লকেটটি 7বার ঘুরালে নাকি তাদের হিসাবে একটা পূর্ণ কাজ করা হয়, এবং সব ট্যুরিস্টরা কিন্তু এই জায়গাতে এইভাবে এই মন্ত্রটি কিন্তু ঘুরিয়ে থাকে। তার জন্যই কিন্তু এই জিনিসটা অনেকটাই ফেমাস। এই দাদা পাহাড়ের ভিতরে হেঁটে আসতে আসতে কিন্তু এই জায়গাতে একটা জোক লেগে গেছে, তো এটা আমি সরাবো। এই যে দাদা হাত দিয়ে সারাচ্ছে। তাহলে এই ফলটা বন্ধুরা দেখতে পারছো, এই ফলটা পাইনাপেলের মতো ফল। এটা অ্যাকচুয়ালি নাম কি সেটা আমি বলতে পারলাম না, কিন্তু এই ফলটা কিন্তু মানুষে খায় না, দেখতে অনেক সুন্দর। এই ফলটা কিন্তু পশু পাখিরা অনেকই সুস্বাদুভাবে খেয়ে থাকে। আমি বাংলাতে বলে এটাকে টিয়া গাছ। বাংলাতে এটাকে নাকি টিয়া গাছ বলে থাকে, তো তোমরা কমেন্ট বক্সে বলো। তো বন্ধুরা, অবশেষে আমরা বক্সা ফোর্টে এসে পৌঁছে গেলাম। আর এই জায়গাতে দেখতে পাচ্ছেন অনেকই স্কুলের ছেলে মেয়েদেরকে ঘোরাতে নিয়ে এসেছে। এই জায়গাটা কিন্তু অনেকটাই হিস্টোরিক্যাল প্লেস একটা। রমি है ना? এখানে যে লেখাটা হয়েছে আমাদের 1931 সালে যেহেতু বক্সাবন্দি যারা যে ছিল তারা মানে কবিগুরু জন্মদিনে একটা কবিতা হিসাবে একটা মানে একটা চিঠি করেছিলেন। আর এই যে বক্সাবন্দিরা, আর এই পাশে দেখুন, এই উল্টো পাশে দেখুন, এই সামনের দিকে এইটা হয়েছে, এই রিপ্লাইটা লিখেছে যে আমাদের কবিগুরু এই সে ছিলেন, উনি দার্জিলিং থেকে উত্তরটা রিপ্লাইটা লিখেছিলেন। তো বন্ধুরা, ফাইনালি আমরা বক্সা ফোর্টে পৌঁছে গেছি। এই জায়গাতে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসকে বন্দি করে রাখা হয়েছিল বক্সা ফোর্টে। তো বন্ধুরা, এই বক্সা ফোর্টটা কিন্তু আজ থেকে প্রায় 150 বছর আগে ইংরাজের হাতে বানানো, আর আজও কিন্তু এই বক্সা ফোর্টটা সেরকমই রয়েছে। আর এই বক্সা ফোর্টে কিন্তু আজ থেকে 100 বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মুঘল সাম্রাজ্যের সাথে একটা যুদ্ধ হয়েছিল। আপনারা 0 থেকে 2 কিলোমিটার ট্রেক করে আসা পথে যে আসার জন্য, দেখার জন্য, উদ্বেগের জন্য আসা হলো যে বক্সা ফোর্ট, বক্সা দুর্গ। আর এই সে দুর্গ হয়েছে এককালীন, এই দুর্গ উদ্দেশ্যটা হয়েছে মানে এটা ফোর্ট উদ্দেশ্য হয়েছে একটা, এটা এককালীন যে রাজাদের ফোর্ট, সেই রাজাদের ফোর্ট ছিল এককালীন, এটা পুরো ভুটান রাজাদের আন্ডারে ছিল। আর সেই মধ্যে ব্রিটিশকালীনে আমাদের যত যে বিপ্লবীরা যারা ছিলেন তাদেরকে যেহেতু এই সব জায়গায় নিয়ে আসে মানে বন্দিশালা করে রাখা হয়েছিলেন। হ্যাঁ, তার জন্য এই লাইফ দেখার জন্য মানে আসা আপনারা। হ্যাঁ, তার মধ্যে এই যে হিস্ট্রি হয়েছে এখানকার, আমাদের যত যে বিপ্লবীদের নাম কয়েকজনের নাম বলে দিচ্ছি, সেই নামগুলো জানতে পারবেন। এখানে যারা যারা যে ছিলেন, এখানে যে বিপ্লবীরা ছিলেন, আমাদের যে ফ্রিডম ফাইটার যে নামগুলো রয়েছে, এখানে ছিলেন অনিল রায়, যতীন রায়, তৈলকনাথ চক্রবর্তী, প্রফুল্ল গুপ্ত। এই যে বিপ্লবীরা, এনাদেরকে মানে ব্রিটিশকালীনে যেহেতু বলা হয়েছে যে এখানেও যেহেতু ওনাদেরকে বন্দিশালা করে রাখা হয়েছেন। আর এবং মানে তারপরেও যেহেতু মানে সবারই মুখে কথা উঠে আসছে যে আমাদেরও জেনারেশন থেকে যে কথা উঠে আসছে, শুনে আসছি, যেহেতু আমাদের বক্সা ফোর্টের ভিতরে যেহেতু ব্রিটিশকালীনে আমাদের যে নেতাজি সুভাষচন্দ্র বোস যে ছিলেন, ওনাকে যেহেতু এখানে যে বন্দিশালা করে রেখেছিলেন বলে, কিন্তু সঠিক এখন ওনার সম্বন্ধে যেহেতু বক্সা ফোর্ট ভিতরে মানে কোনো এভিডেন্সটা যেহেতু মানে লিখিত হিসাবে যেহেতু পাওয়া যাবে না। শুধু কেন যে বক্সায় আপনি গোটা ইন্ডিয়াতেই মানে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে যে হিস্টোরিটা মানে এটা হচ্ছে পুরো রাজনৈতিক পলিটিক্যাল সম্বন্ধে এটাকে চাপাই রাখা হয়েছে, হয়তো নষ্ট করে দিয়েছে, সেই জন্য এখন ওনার সম্বন্ধে এমন কিছু এভিডেন্স নেই। এটা হলো বন্ধুরা ব্রিটিশদের বানানো একটা জেল। এই জায়গাতে কিন্তু অনেকই আমাদের ফ্রিডম ফাইটারদেরকে রাখা হয়েছিল, এবং ফ্রিডম ফাইটারদেরকে কিন্তু অনেক অত্যাচারও করা হয়েছে এই জায়গাতেই। এই জায়গাগুলো কিন্তু আজও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনেক সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে।
এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো কিন্তু ইংরাজের হাতে বানানো। ইংরাজরা এই জায়গাগুলো যেভাবে মডিফাই করেছিল আজও কিন্তু সেভাবেই রয়েছে। এই জায়গাতে কিন্তু আমাদের অনেক বীরকে শহীদ হতে হয়েছিল এবং অনেক বীরকে কিন্তু এই জায়গাতে জেল খাটতে হয়েছিল শুধুমাত্র আমাদের দেশটা স্বাধীন করার জন্য। আর বন্ধুরা, এই বক্সা ফোর্টটা অনেকটাই জায়গা জুড়ে কিন্তু তারা জেলখানা বানিয়ে রেখেছে। আর এই জায়গার নামটা কিন্তু আমি আগেও শুনেছি। তো বন্ধুরা, বক্সা ফোর্টটা কিন্তু এখন সাধারণ পাবলিকের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। আর বক্সা ফোর্টের ভিতরেই কিন্তু ছোটো মোটো একটা পার্ক বানানো হয়েছে। এই জায়গাতে কিন্তু আপনি বসে রেস্টও করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা বক্সা ফোর্ট ঘুরে শেষ করলাম। আর এখন কিন্তু আমরা বেরোয়ে পড়ব। আজকের ওয়েদারটাও অনেকটা খারাপ ছিল, তবুও কিন্তু আমি অনেকটা জায়গা আজকে হেঁটে পাড়ি দিয়েছি। আর এখন বক্সা ফোর্ট থেকে বের হয়ে পড়ব। ওই জায়গাতে গিয়ে কিছু একটা খেতে হবে, কারণ সকালে বাড়ির থেকে খেয়ে এসেছিলাম হালকা পাতলা কিছু, কিন্তু এখন অবধি কিছু খাওয়া হয়নি, কারণ আমি পুরোটাই ফরেস্টের ভিতরে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বক্সা ফোর্টের ভিতরে অদ্ভুত কিছু জিনিস আপনাদেরকে দেখাই। এইদিকে কিন্তু আগের দিনে আমাদের ফ্রিডম ফাইটারদেরকে আটকিয়ে রাখা হতো। এই ঘরগুলো কেন বানিয়েছে তা তো আমি বলতে পারলাম না। শুনেছি এই জায়গাতে নাকি আগে আমাদের কিছু ফ্রিডম ফাইটারদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। এইটাই বক্সা হিলের সব থেকে মেন ভিউ পেয়ে যাবেন। আর এই ভিউটা কিন্তু আপনাদের সাথে শেয়ার না করলে অনেকটাই মিস হয়ে যেত, তাই এই ভিউটা শেয়ার করলাম। অনেকটাই কিন্তু সুন্দর। এইটাই মেন বক্সা ফোর্টের টুরিস্ট প্লেস। তো বন্ধুরা, এখন আমরা নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে একটা দোকান দেখেছি, আর সেই জায়গাতে গিয়ে আমি ম্যাগি স্যুপ খেয়ে নিলাম। ম্যাগি স্যুপ খাওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমরা লিপসাকার উদ্দেশ্যে আবারও রওনা হয়ে গেলাম।